আমি আজও ঠিকমতো ঘুমোতে পারি না। ঘুম ভাঙলেই আমি নড়ি না। প্রথমে শুনি, তারপর খুব আস্তে কাঁধটা টের পাই। যদি আবার কিছু একটা নেমে এসে ভর খুঁজতে থাকে। কারণ একবার একটা পা আমার কাঁধে নেমে এসেছিল, আর সেই স্পর্শটা কোনোদিন পুরোপুরি সরে যায়নি। 90-এর শুরুর দিক। আমরা চারজন, আমি, অরিন্দম, বাপি আর সুজিত, কলেজে পড়ার জন্য শহরের বাইরে একটা পুরনো মেস বাড়িতে উঠেছিলাম। ভাড়া কম, জায়গা বড়, এই দুই কারণেই সিদ্ধান্তটা নেওয়া। বাড়িটা বাইরে থেকে একেবারেই সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই একটা গন্ধ, ভেজা কাঠ, পুরনো কাপড় আর কেমন যেন থেমে থাকা একটা নিঃশ্বাস, যেন কেউ অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে আর আমরা ঢুকতেই মাথা তুলে তাকিয়েছে। তখন মনে হয়েছিল এসব ভাবা বাড়াবাড়ি। এখন বুঝি কিছু বাড়ি ফাঁকা থাকে না, শুধু চুপ করে থাকে। দিনের বেলা সব ঠিক ছিল, ক্লাস, পড়া, রান্না, আড্ডা একদম স্বাভাবিক। কিন্তু রাত নামলেই বাড়িটার ভেতরের নীরবতা বদলে যেত। এমন এক নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দ অস্বস্তিকর লাগে। আর সেই ফাঁকেই কোথা থেকে যেন অন্য এক উপস্থিতি ঢুকে পড়ত। প্রথম ঘটনাটা তুচ্ছ। এক রাতে পড়তে বসে হঠাৎ ওপরের দিক থেকে একটা শব্দ, তারপরেই একটা মাটির টব ছাদের রেলিং থেকে ভেতরে পড়ে চূর্ণ হয়ে গেল। আমরা ছুটে গিয়ে দেখলাম টবটা এমনভাবে পড়েছে যেন কেউ ঠেলে দিয়েছে, অথচ সেদিন একটুও হাওয়া ছিল না। আমরা হেসে উড়িয়ে দিলাম, কারণ অন্য ব্যাখ্যাটা মেনে নিতে চাইনি। এর পরের দিনগুলোতে ঘটনাগুলো সময় মেনে আসতে শুরু করলো। ছাদের পাশে নারকেল গাছ, হাওয়া নেই, তবু ঠিক একই সময়ে একটার পর একটা মোটা পাতা ভেঙে পড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে অদৃশ্য আর ধৈর্য ধরে একটা একটা করে ছিঁড়ে ফেলছে। আমরা কথা বলা কমিয়ে দিলাম। ভয়টা তখনও পুরো নামেনি, কিন্তু তার ওজন টের পাওয়া যাচ্ছিল। তারপর এক রাতে আমি আর অরিন্দম পড়ছিলাম, বাপি আর সুজিত ঘুমিয়ে। হঠাৎ খাটটা নিচ থেকে সামান্য উঠে আবার বসে গেল। 1 ইঞ্চির বেশি না, এমনভাবে যেন কেউ নিচে দাঁড়িয়ে হাত দিয়ে তুলে দেখল, তারপর ছেড়ে দিল। আমি কিছু বলিনি, অরিন্দমও না, কিন্তু আমরা দুজনেই জানতাম যে এই জিনিসটা আমরা একসাথে ভুল দেখিনি। সেই রাতেই রান্নাঘরে জল আনতে গিয়ে প্রথমবার ওকে দেখি। দরজার ফাঁক দিয়ে একটা মুখ, খুব কাছে, যে এতটাই কাছে যে চোখ দুটো অস্বাভাবিক বড় লাগছিল। চামড়াটা ভেজা, নিস্তেজ। আমি তাকাতেই সেটা সরে গেল। আমি দৌড়ে ভেতরে ঢুকলাম। কেউ নেই, কিন্তু দরজার কাঠে একটা ভেজা দাগ ছিল, গোল করে, যেন কেউ গাল ঠেকিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল আমি তাকাবো বলে। এরপর থেকে দেখা বদলে গেল, আরো কাছাকাছি, আরো ব্যক্তিগত। আমাদের ঘরের পুরনো কাঠের জানলাটা রাতে নিজে থেকেই একটু একটু খুলে থাকত। লাঠি দিয়ে না তুললেও ফাঁকটা তৈরি হয়ে যেত। প্রথম রাতে আমরা ভেবেছিলাম বাতাস। দ্বিতীয় রাতে খেয়াল করলাম বাতাস নেই, তবু ফাঁকটা ঠিক আগের মতোই। তৃতীয় রাতে আমি উঠে দাঁড়িয়ে সেই ফাঁকের দিকে তাকালাম। অন্ধকারের মধ্যে দুটো চোখ ছিল, নড়ছিল না, পলক পড়ছিল না, শুধু তাকিয়েছিল। আমি ধীরে ধীরে এগোতেই জানলাটা ঢপ করে বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক বন্ধ হওয়ার আগের মুহূর্তে আমি যা বুঝেছিলাম সেটাই সবচেয়ে খারাপ। চোখ দুটো আমার দিকে ছিল না, ওটা ঘরের ভেতরে, আমাদের পিছনে, যেন আমাদের সাথে থাকা আরেকজনকে দেখছিল। সেদিনের পর আমরা কেউই জানলার কাছে পিচ দিয়ে বসতাম না। বাথরুমটা ছিল করিডোরের একদম শেষে। দরজাটা বন্ধ থাকলেও ভেতর থেকে শব্দ আসত, প্রথমে হালকা, তারপর স্পষ্ট। জল পড়ার শব্দ না, বরং জল ছড়িয়ে দেওয়ার শব্দ, যেন কেউ বালতি ভরে মেঝেতে ঢেলে আবার হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছে। একদিন সাহস করে দরজা খুললাম। ভেতরে সব শুকনো, কিন্তু আমি ঢুকতেই একটা কাঁচা ভেজা গন্ধ নাকে এলো, যেন একটু আগে কেউ হাত ধুয়ে খুব জোরে জোরে কিছু মুছেছে। ড্রেনের কাছে দাঁড়িয়ে আমার হঠাৎ মনে হলো যে সে পরিষ্কার করতে চাইছে। কিছু একটা লেগে আছে যেটা উঠছে না, তাই বারবার জল ঢালছে, কিন্তু কিছুই পরিষ্কার হচ্ছে না। এইসবের মধ্যে একদিন পাড়ার এক লোকের মুখে শুনলাম যে এই বাড়ি আগে মেস ছিল না, একটা পরিবার থাকত। তাদের মেয়েটা নাকি 3 বছর আগে চিলেকোঠার ছোট ঘরে গলায় দড়ি দেয়। শেষ কদিন সে নাকি বারবার বলতো, আমি নামতে পারছি না। তখন আমরা চুপ করেছিলাম।
কারণ কথাটা শোনার পর মনে হচ্ছিল যে এটা নতুন কিছু না, যেন আমরা আগেই এই কথাটা শুনেছি, এই বাড়ির ভেতরেই, রাতের কোনো এক সময়। সেই রাতেই আমরা চারজন ঠিক করলাম চিলেকোঠায় উঠব, কারণ ভয়কে যত দেরি করা যায় তত বড় হয়ে যায়। চাঁদের আলো ছিল, কিন্তু বাতাস একদম থেমে, অস্বাভাবিক স্থিরতা। চিলেকোঠার দরজা ঠেলে খুলতেই একটা দম বন্ধ করা গন্ধ এসে লাগল। বন্ধ, পচা, ভেজা, আর কেমন যেন গায়ে লেগে থাকা। সামনে ছোট ঘরটা, দরজা আধ খোলা। আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম। পায়ের শব্দ নিজেই নিজের কানে ভারী লাগছিল। ঠিক তখনই আমার কাঁধে কিছু একটা ঠেকল। প্রথমে হালকা, ঠান্ডা, তারপর বুঝলাম ওটা নরমও। আমি থেমে গেলাম। টর্চ তুলে সিলিংয়ের দিকে তাকালাম, খালি, কিছুই নেই। কিন্তু আমার কাঁধের ওপর চাপটা রয়ে গেল। তারপর খুব আস্তে সেটা নড়ল। একটা পায়ের বুড়ো আঙুল। শুধু ছুঁয়ে থাকা না, চাপ দিচ্ছে, জায়গা খুঁজছে, যেন বুঝতে চাইছে এখানে ভর পাওয়া যাবে কিনা। আমরা একসাথে দেওয়ালের দিকে তাকালাম। চাঁদের আলো পড়েছে, আর সেই আলোয় একটা ছায়া গলায় দড়ি দিয়ে ঝুলছে। কিন্তু ভয়টা ছায়ার দড়িতে না, ছায়ার পায়ে। পা দুটো থরথর করে কাঁপছে, এমনভাবে কাঁপছে যেন শেষ মুহূর্তে কেউ মরার আগে যেভাবে মাটি খুঁজে পায় না, সেই একই চেষ্টা এখনো চলছে। কাঁপতে কাঁপতে একটু নিচে নামছে, আবার উঠে যাচ্ছে, যেন ভর পেলে বাঁচবে, না পেলে আবার ঝুলে থাকবে। সেই কাঁপনটা এত বাস্তব, এত মরিয়া, যেন মনে হচ্ছিল মৃত্যুটা শেষ হয়নি, মুহূর্তটা এখনো চলছে। আর ঠিক তখনই আমার কাঁধের ওপর চাপটা হঠাৎ বেড়ে গেল, যেন সে বুঝেছে এখানে ভর পাওয়া যেতে পারে, যেন সে নামতে চাইছে আমার উপর দিয়ে। সুজিত হঠাৎ চিৎকার করে উঠল, ও নামছে! আমরা দৌড়ে নেমে এলাম। পেছনে তাকাইনি, কারণ মনে হচ্ছিল যদি তাকাই দেখব সে আর ছায়া নেই, সে ঠিক আমাদের পিছনেই নেমে এসেছে। সেই রাতেই আমরা ব্যাগ গুছিয়ে মেস বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। কেউ কাউকে থামায়নি, কারণ আমরা সবাই বুঝেছিলাম যে ওটা একটা জায়গা না, ওটা একটা মুহূর্ত, যেটা শেষ হয়নি। পরে শুনেছিলাম নতুন যারা উঠেছিল তাদের একজন নাকি মাঝরাতে উঠে অন্ধকারে তাকিয়ে বলেছিল, কে আমার কাঁধে দাঁড়িয়ে আছে? তারপর তারাও চলে যায়। আজ এত বছর পরেও আমি কখনো একা ঘুমাই না, কারণ আমি জানি যে যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে বুঝবো কি করে সে সত্যি নেমে গেছে কিনা।